10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 6 জন খালাস। ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 4। স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্তাক্ত সংঘাতের জন্য সাতপন্থীদের দায়ী করে যা বললেন সার্জিস আলম। বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। শুরু করছি এবার বিস্তারিত। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 6 জন খালাস। চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 6 জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের উলফা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে 6 নভেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেই দিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামির পক্ষেও শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। 2004 সালের 1 এপ্রিল সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইন চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা দায়ের করা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, অন্য মামলায় ফাঁসি কার্যকর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনের অন্য মামলায় একই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায় 2014 সালের 6 ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়। ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে 2014 সালে সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টের পৃথক আপিল করেন কারাগারে থাকা দণ্ডিত আসামিরা। ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 4। স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। বুধবার দুপুরে সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন এবং সংঘর্ষে 4 জনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে 4 জন ভাই গতরাতে শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই বলে জানান তিনি। এদিকে এই সংঘর্ষের ঘটনায় 50 জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 11 সুন্দু গ্রামের বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণখান এলাকার বেরাইদ এলাকার বেলাল। নিহত বাকি 2 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন। তিনি বর্তমানে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে সেখানে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার 19 ডিসেম্বর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার 19 ডিসেম্বর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আল আজহার শরীফ মসজিদে গ্র্যান্ড ইমামের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন। গ্র্যান্ড ইমাম গত 12 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটস কার্লটন হোটেলে সাক্ষাৎকালে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। সফরকালে প্রধান উপদেষ্টা D8 অর্গানাইজেশনের ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দিবেন, যা D8 শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনে মিশরের রাজধানী 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডেপুটি প্রেস সেক্রেটারি বলেছেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রক্তাক্ত সংঘাতের জন্য সাতপন্থীদের দায়ী করে যা বললেন সার্জিস।
তাবলিগের বিবদমান দুই পক্ষকে নতুন করে সংঘাতে জড়িয়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘাতের জন্য সাতপন্থীদের দায়ী করেন তিনি। বুধবার 18 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সার্জিস বলেন, আমরা যেন এটা মনে না করি যে এখানে জীবন দিয়ে দেব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে এটা মনে করি যে এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জায়গা হতে পারে না। ইজতেমার আগে বিরোধ দমনে দুই পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সার্জিস আলম বলেন, মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে যখন তারা আলোচনায় বসেছিলেন তখন তারা দুটি দাবি জানান। তার একটি হলো ভারতের মাওলানা সাদের ভিসা নিশ্চিত করা এবং দ্বিতীয়টি হলো জোর ইজতেমার জন্য 20 থেকে 25 ডিসেম্বর 5 দিনের জন্য মাঠ তাদের বরাদ্দ দেওয়া। তিনি জানান, তাদের মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে আলোচনার পর মাওলানা জুবাইরের অনুসারীদের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মধ্যরাতে কাকরাইল যান সার্জিস সহ অন্যান্যরা। তখনই খবর পান ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীরা যাচ্ছে এবং তাতে সংঘর্ষ বেঁধেছে। সার্জিস বলেন, শুনেই তাদের সাদের অনুসারীদের ফোন করি, তাদের বলি আলোচনা চলাকালে আপনারা যদি মুভ করেন তাহলে আমরা আপনাদের সাথে থাকব না। তারা কোনো কিছুর তোয়াক্কা না করে দখলের দিকে গেল। তাতে যে সংঘর্ষ ঘটল তাতে 3-4টি প্রাণ হারিয়েছি আমরা। সাদের অনুসারীদের উদ্দেশ্যে সার্জিস বলেন, আপনারা আমাদের মতের বাইরে গিয়ে আলোচনায় শ্রদ্ধা বা সম্মানটুকুও করা হয়নি। এক পক্ষের সঙ্গে আলোচনা চলাকালে সেখানে আক্রমণ ও রক্তাক্ত ঘটনা ঘটেছে। এ সময় মাওলানা জুবাইর অনুসারীদেরও শান্ত থাকার আহ্বান জানিয়ে সার্জিস বলেন, যাতে সংঘর্ষের পুনরাবৃত্তি না হয়। এদিকে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিউলিক। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের বিজয়ের 53তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল চিউলিক বলেন, বাংলাদেশে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সকল সংস্কার প্রচেষ্টাকে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশের বিজয় অর্জনের পেছনে যে ত্যাগ এবং সংগ্রাম তা পৃথিবীতে অনন্য নজির। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে বৃহত্তম অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের পাশে আছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ায় সরকারের পদক্ষেপসমূহকে আমরা স্বাগত জানাই। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে সাইডলাইনে প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করে নিকোল বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে। অনুষ্ঠানে নবনিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। 24-এর বিপ্লব পরবর্তী এবারের বিজয় উদযাপন ভিন্ন মাত্রা লাভ করেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন সিয়াম। তিনি বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।